আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে চুলার রান্না করার ঝামেলা ছাড়াই একটি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব, আর যেটা কিনা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। মানে রান্নার ঝামেলা ছাড়াই এটা একদম বছর জুড়েই সংরক্ষণ করা যাবে। তো চলুন এই আচারটি আমি কি করে বানিয়েছি সেটা এখন দেখিয়ে দিই। আচারটি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি, যেটাকে ধুয়ে তারপরে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আপনার চাইলে এই ধরনের পিলার দিয়ে পুরো আমটাকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন। পিলার দিয়ে কাটলে যেটা হয়, মানে এটা অনেক বেশি পাতলা হয়ে যায়, তো আমি একটু ভারী চাচ্ছি, তো এই কারণে আমি নাইফ দিয়ে আর কি এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে আমের কাটার ধরনটা টোটালি আপনার পছন্দের উপর নির্ভর করে। আপনি চাইলে একেবারে আমের যে ঝুরি আচার যেটাকে বলে একদম ঝুরি করেও কেটে নিতে পারেন, আবার আমার মতো এরকম পাতলা স্লাইস করেও কেটে নিতে পারেন, আবার আপনি চাইলে মোটা কিউব করেও এটাকে কেটে নিতে পারেন। যেভাবে করে কাটুন না কেন রেসিপি কিন্তু একটাই, মানে বাদবাকি মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো সব একই। তো এইভাবে করে আমি দুটো আম থেকে পুরোপুরি এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আমি আম নিয়েছিলাম 850 গ্রাম, আর খোসা এবং আটি ছাড়ানোর পর এটা পরিমাণ হয়েছে 600 গ্রাম। তো এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশি করে লবণ দেওয়ার কারণ হচ্ছে এই আমের মধ্যে যে টক ভাবটা আছে সেটা যেন দূর হয়ে যায়। তবে আপনারা যদি একটু কাঁচা মিঠা টাইপের আম নিয়ে থাকেন তাহলে এই লবণ দিয়ে প্রসেসটা না করলেও পারেন। তো লবণ মাখিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এই যে এতে করে দেখুন এর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এটাই হচ্ছে গিয়ে আমের টক পানি। তা এখন এই টক পানি আর এই লবণের পানিটা হচ্ছে গিয়ে আমি ফেলে দিব। তো এই কারণে আমি একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে অল্প অল্প করে আম নিয়ে তারপর এটাকে ভালো করে একদম চিপে দিচ্ছি। এতে করে আমের টক পানিটাও বের হয়ে যাবে এবং আমের মধ্যে যে এক্সট্রা লবণটা আছে সেটাও বের হয়ে যাবে। ভালো করে চিপে নেওয়ার পর অন্য একটি ট্রের মধ্যে আমি নিচে একটা টিস্যু পেপার রেখেছি। আপনার চাইলে একটা পাতলা কাপড়ও রাখতে পারেন। তো তার উপরে আমগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এই তো এইভাবে করেই আমি সবগুলো আম ছড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব, যাতে করে এর এক্সট্রা পানিটা আর কি শুকিয়ে যায়। আপনার চাইলে এক্ষেত্রে 1 ঘন্টার জন্য একটু রোদ্রেও রাখতে পারেন, এতে করে এটা ভালো থাকবে। আর এই যে দেখুন আম থেকে কিন্তু অনেকটা টক পানি বের হয়েছে এবং এটাকে হচ্ছে ফেলে দেব। অন্যদিকে আচারের জন্য কিছু জিনিস রেডি করে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে শুকনো মরিচকে আমি একটু কোনা করে আর কি কেটে নিচ্ছি এবং মরিচের ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো আর কি কিছুটা ফেলে দিচ্ছি এবং কিছুটা রাখছি। এখানে প্রায় 4টা মরিচ থেকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর অন্যদিকে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিলাম, সাথে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত ধনে, 1/2 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, আর 1/2 চা চামচ হলুদ সরিষা দিয়েছি। এখন এটাকে টালার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এটাকে আধা ভাঙ্গা করে একটু গুঁড়ো করে নিব। শুরুতেই বলেছি আজকের আচারের রেসিপিতে কোনো রকম রান্না করা ঝামেলা নেই, তবে তেলের মধ্যে এর যে মশলাগুলো আছে সেগুলোকে যদি একটু গরম করে নেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো এই কারণে একটি পাত্রের মধ্যে আমি এখানে 1/4 কাপ সরিষা তেল দিয়েছি, আর 1/4 কাপ তেলটা আমি সাইডে রেখেছি, এটা আমি পরে ইউজ করব। সাথে এখানে দিচ্ছি সেই শুকনো মরিচগুলো যেগুলো কেটে রেখেছি, এবং আচারের জন্য যে একটা স্পেশাল মশলা যে বললাম তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে একটা রসুনের কোয়া থেকে, মানে সবগুলি আর কি এর মধ্যে দিয়েছি, তবে যেগুলো রসুনগুলো একটু বড় পিস সেগুলোর মাঝখানে আমি একটু কেটে দিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কিছুটা আদা স্লাইস। এই সব কিছু দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু নেড়ে নিলাম এবং এরপরেই হচ্ছে কি আমি চুলাটাকে অফ করে দিয়েছি, কেন তেলটা হচ্ছে গরম তেলেই হচ্ছে কি বাকি যে মশলাটা আছে সেটা আর কি মানে অটোমেটিকলি এটা ভাজা হয়ে যাবে। চুলা অফ করে দেওয়ার পর এখন আমি বাকি 1/4 কাপ সরিষা তেলটাও দিয়ে দিলাম। এতে করে তেলটা খুব বেশি আর গরম হবে না, তাড়াতাড়ি ঠান্ডা হতে আর কি সাহায্য করবে, কেননা তেল বেশি গরম হলে রসুনের কালার চেঞ্জ হয়ে যাবে এবং মশলার কালারও চেঞ্জ হয়ে যাবে। তো এই পাত্রটি আলাদা জায়গায় নামিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি,
আর দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এখন সব কিছু মিক্স করে এটাকে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। যখনই তেলটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে সেই আমগুলো আর কি দিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে আমগুলো কিন্তু একটু শুকিয়ে এসেছে প্যানের বাতাসের কারণে। তো এই তেলের মধ্যে আমি সবগুলো আম দিয়ে তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। এই তো সব ভালোভাবে মিক্স হয়ে গেলেই এখন এই আচারটি রেডি। চাইলে তো এখন এই পর্যায়ে এটা খাওয়া যায়, কারণ এটা এমনিতেই খেতে খুব মজার। তবে এটার টেস্ট আরও ভালো হয় যখন আপনি এটা যত পুরনো করবেন, মানে এইটা দিন যত যাবে এটা আস্তে আস্তে যত পুরনো হবে এবং এটার টেস্টটাও আস্তে আস্তে ডিফারেন্ট হয়ে যায় এবং সেটাও খেতে খুব ভালো লাগে। তো আমি বেশিরভাগটাই হচ্ছে গিয়ে বয়মের মধ্যে ভরে নিয়েছি, আর কিছুটা আমি একটু আলাদা একটি পাত্রে নিয়েছি যেটা কিনা আমি এখন খাবো। এবং অবশ্যই খেয়াল রাখবেন বয়মটি যেন শুকনো, পরিষ্কার এবং কাচের বয়ম হয়। আর পাত্রে যে এক্সট্রা তেল এবং ভিনেগারটা ছিল সেটাকেও আমি সেই বয়মের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে মানে এই আচারটা ভালো থাকবে। সরষের তেল এবং ভিনেগারের কারণেই এই আচারটা হচ্ছে গিয়ে খুব ভালো থাকবে। তবে এটাকে আরও বেশি ভালো রাখতে চাইলে কয়েকদিন পর পর একটু রোদে দিতে পারলেও ভালো হয়। এছাড়া আপনার জানালার যে পাশে একটু রৌদ্র আসে সেই জানালার পাশেও এটাকে রেখে দিতে পারেন। সো এই তো তৈরি হয়ে গেল টক ঝাল এবং অল্প মিষ্টিতে কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই একটি আমের আচার। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।